প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমান আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা বইয়ের একটি উক্তি এই ক্ষেত্রে প্রণিধানযোগ্য। উনি বলেছেন, আমরা আমাদের অধিকার 16 আনা আদায় করতে চাই, বিনিময়ে আমরা কর্তব্যের কথা বেমালুম ভুলে যাই। নিজের অধিকার নিয়ে বাড়াবাড়ি করি, অপরের অধিকারের উপর চড়াও হই। প্রিয় সহকর্মীগণ, বিচারকদের দক্ষতা ও বৌদ্ধিক সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে উচ্চতর শিক্ষা অর্জনে সহায়তা প্রদানের জন্য আমি প্রধান বিচারপতি স্কলারশিপ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম। তবে সরকারি অর্থ বরাদ্দ, ব্যয় নির্বাহ এবং প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণের ক্ষেত্রটি সচিবালয় অধ্যাদেশ প্রণয়নের আগ পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রত্যক্ষ প্রশাসনিক কর্তৃত্বের আওতাধীন ছিল না। সে কারণে অল্প সময়ে এই খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধন সম্ভব হয়নি। আমার বিশ্বাস, পৃথক সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে প্রশাসনিক ও আর্থিক সক্ষমতার যে স্বাধীনতা অর্জিত হয়েছে, তার মধ্যে দিয়েই আমার স্বপ্ন বাস্তবায়ন ত্বরান্বিত হবে। এক্ষেত্রে আমি আমার উত্তরসূরি প্রধান বিচারপতির নিকট বিনীতভাবে কামনা করছি, জেলা আদালতের বিচারকদের দেশে বিদেশে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও একাডেমিক ফেলোশিপ গ্রহণের ক্ষেত্রে যথাযথ অনুমোদন প্রদান ও সক্রিয় উৎসাহ প্রদর্শনে তিনি উদারতা প্রদর্শন করবেন। সম্মানিত সহকর্মীবৃন্দ, পৃথিবী আজ সেবা খাতে অভূতপূর্ব উচ্চতা স্পর্শ করেছে। প্রযুক্তির অগ্রগতির ফলে একজন পর্যটক নেপালের পাহাড় চূড়ায় বসেও নিউ ইয়র্কে ব্যাংকিং করতে পারেন। অবাধ তথ্য প্রবাহ ও সেবাদানের অসম্ভব গতি রাষ্ট্রীয় প্রতিটি খাত, যেমন প্রশাসন থেকে শুরু করে রাজস্ব ভিত্তিক পরিষেবাগুলোকে অভিনব প্রতিযোগিতা ও চ্যালেঞ্জের মুখোমুখি করে দিয়েছে। বিচার বিভাগ এই বৈশ্বিক রূপান্তর থেকে বিচ্ছিন্ন বা নিরাপদ এমন দাবি করার কোনো যুক্তি নেই। আমরা যদি এখনো পূর্ব যুগের ক্ষমতা কেন্দ্রিক প্রভুভৃত্য চেতনায় আবদ্ধ থাকি এবং বিচারিক সেবাকে নাগরিক অধিকার না ভেবে প্রশাসনিক দয়া হিসেবে বিবেচনা করি, তাহলে অদূর ভবিষ্যতে বিচার ব্যবস্থার বেসরকারীকরণ বা সালিশ নিষ্পত্তি প্রক্রিয়ার পূর্ণ আধিপত্যকে অবাস্তব বলে উড়িয়ে দেয়া যাবে না। বিশ্বব্যাপী ইতিমধ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠানসমূহ তাদের অধিকাংশ বিকল্প পদ্ধতিতে সমাধান করছে। সুতরাং আমরা যদি ভেবে থাকি যে বিচার প্রার্থী জনগণের প্রতি অবহেলা করেও বিচার বিভাগ তার প্রাসঙ্গিকতা ধরে রাখতে পারবে, তাহলে আমরা প্রকৃত অর্থেই এখনো বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে বসবাস করছি। আমি পরিষ্কারভাবে বলতে চাই, যদি এই ব্যবস্থার অভ্যন্তরে বিদ্যমান অসৎ পন্থা, অযথা হয়রানি এবং প্রতিকারের পরিবর্তে প্রতিবন্ধকতা সৃষ্টি করার মানসিকতা নির্মূল করা না যায়, তবে বিচার বিভাগ একদিন প্রান্তিক, অপ্রাসঙ্গিক ও অবিশ্বস্ত
প্রতিষ্ঠানে পরিণত হবে। সাবেক বিচারপতি কাজী এবাদুল হক তার বিচার ব্যবস্থা বিবর্তন গ্রন্থে আমাদেরকে সতর্ক করে বলেছিলেন, বিচারের দীর্ঘসূত্রতা, ব্যয়বহুল্যতা এবং অনেক সময় ন্যায় বিচারের লাভে ব্যর্থতা যেমন আদালতের প্রতি আস্থাহীনতার জন্ম দেয়, তেমনি আইনের প্রতি আস্থাহীনতার সৃষ্টি করে। সম্মানিত সুধী, ঐতিহাসিকভাবে বাংলাদেশ তথা ভারতবর্ষে বিচারিক ও সাধারণ জনগণের মধ্যে একটি অদৃশ্য দেয়াল রয়েছে। বিচার বিভাগের স্বাধীনতা, বিচার কাজের পবিত্রতা ও বিচারকদের নিরপেক্ষতা নিশ্চিত করার অজুহাতে আমরা নিজেদের কর্মকাণ্ড জনগণের সামনে উপস্থাপন করতে অনাগ্রহ দেখাই। কিন্তু বিগত কয়েক দশক ধরে এই দর্শনের ব্যাপক পরিবর্তন হয়েছে। কেননা পবিত্রতার এই পর্দা আমাদেরকে সকল জবাবদিহিতার ঊর্ধ্বে থাকার একটি মিথ্যে আশ্বাস দিয়ে আসছে। সে কারণে প্রখ্যাত ব্রিটিশ ব্যারিস্টার ডেভিড প্যানিক তার জাজেস নামক একটি বইয়ে বলেছিলেন, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স was not designed and should not be allowed to become a shield for judicial misbehavior or incompetence or a barrier to examination of complaints about injudicious conduct. Sir Winston Churchill হাউস অফ কমন্সে এক বক্তৃতায় বলেছিলেন, the courts hold justly high and unequal preeminence in the respect of the world. No doubt, they deserve and command the respect and the admiration of all classes of the community. But we need judges who are trained for the job, whose conduct can be freely criticized and be subject to investigation by a Judicial Performance Commission. Judges should welcome rather than shun publicity for their activities. এই উপলব্ধি থেকেই দায়িত্ব গ্রহণের পরপরই আমি সর্বপ্রথম সুপ্রিম কোর্টের কর্মকর্তা কর্মচারীদের জন্য 12 দফা আচরণ দিক নির্দেশনা জারি করি, যা পরবর্তীতে সারা দেশে বিস্তৃত হয়। এর লক্ষ্য ছিল বিচার বিভাগের প্রতিটি স্তরে সেবা ভিত্তিক মনোভাব এবং জবাবদিহিমূলক সংস্কৃতি প্রতিষ্ঠা করা। এছাড়া বিচারপ্রার্থী জনগণের সঙ্গে আদালতের দূরত্ব আরো কমিয়ে আনতে আমি 2টি সার্বক্ষণিক হেল্পলাইন চালু করি। এখন সরাসরি প্রধান বিচারপতির দপ্তরে জনগণের অভিযোগ, জিজ্ঞাসা ও প্রতিক্রিয়া পৌঁছানোর সুযোগ সৃষ্টি হয়েছে। আপনারা জানলে আনন্দিত হবেন যে বিগত 11ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের মূল ভবনে আমি একটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন ও সুসজ্জিত কল সেন্টার উদ্বোধন করেছি।
এই কল সেন্টারের মাধ্যমে দেশের প্রতিটি আদালত ও বিচারকের কার্যক্রম এখন নাগরিকের প্রশ্ন ও প্রতিক্রিয়ার মুখোমুখি হবে বলে আমি বিশ্বাস করি।